নমস্কার বন্ধুরা, সন্তু একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। দেখো, আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 29 নিয়ে আলোচনা করব। এর আগে 1 থেকে 28 পর্যন্ত যেসব সেটগুলো দিয়েছি, যারা এখনও সেই সব সেটগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও, যে আপকামিং সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। আপকামিং ধরো এএলপি আছে, এলপি টেকনিশিয়ান, গ্রুপ ডি, সামনে তো গ্রুপ ডি বেরোয় শুনছি, এখনও ফর্ম ফিল আপ সামনে আসবে, খুব তাড়াতাড়ি চলে আসবে। তারপরে এনটিপিসি আছে, আরও রাজ্যের জন্য ধরো পিএসসি আছে, পিএসসি ক্লার্ক আছে, মিসেলেনিয়াস আছে। তো সমস্ত পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। আর একটা জিনিস বলে রাখি, এই সন্তু একাডেমি এই নামেই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে। তো আমি লিঙ্ক দেওয়া থাকে কোনো ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেইখান থেকে গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। তাতে কি হবে, আমি তোমার সেই টেলিগ্রাম চ্যানেলে আমি পিডিএফগুলো দিয়ে দিই আগে। তো যারা যারা অনেকদিন ধরে প্রিপারেশান করছো, তারা আগে পিডিএফ দেখে তোমরা অ্যান্সার করে নিতে পারো। তোমাদের নিজের কোনো খাতায় পেন খাতা নিয়ে বসবে, যখনই পড়বে একটা অ্যান্সার করে নিয়ে পরে আমার ভিডিও দেখে মেলাতে পারো। এতে তোমরা বুঝতে পারবে তোমাদের কতটা কি প্র্যাকটিস আছে। আর যারা নতুন আছো, যারা নতুন কম্পিটিটিভে যোগদান করছো বা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা অবশ্যই ফুল ভিডিও দেখলে কিন্তু তোমরা বেশি ফল পাবে। ওকে, চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 29 নিয়ে আলোচনা করি। বলছে, রাষ্ট্রসংঘের সাধারণ সভার প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? শ্রীমতী বিজয়লক্ষ্মী পণ্ডিত, সুচেতা কৃপালিনী, শ্রীমতী সরোজিনী নাইডু, নাকি রাজকুমার অমৃত কৌর? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার এ, শ্রীমতী বিজয়লক্ষ্মী পণ্ডিত কিন্তু রাষ্ট্রসংঘের সাধারণ সভার মহিলা সভাপতি। রাষ্ট্রসংঘ সম্বন্ধে এর আগে অনেকবার বলেছি, তো আগের ভিডিওগুলো দেখো, দেখবে অনেক কিছু তোমরা কিন্তু জানতে পারবে। সুচেতা কৃপালিনী সম্বন্ধে জানো, প্রথম মহিলা রাজ্যপাল, এই প্রথম মহিলা তোমার হচ্ছে মুখ্যমন্ত্রী, তাই না, ভারতের। আর শ্রীমতী সরোজিনী নাইডু হচ্ছে প্রথম মহিলা রাজ্যপাল। পরবর্তী কোশ্চেন দেখো, নিম্নের কোন স্থানটিকে সাদা মানুষের কবর আখ্যা দেওয়া হয়? ডাবলিন, গিনি উপকূল, জোহানেসবার্গ নাকি পিটসবার্গ? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান বি, গিনি উপকূলকে কিন্তু সাদা মানুষের কবর আখ্যা দেওয়া হয়। এর সাথে সাথে যেমন ডাবলিন যেটা আয়ারল্যান্ডের একটা জায়গা হচ্ছে ডাবলিন, তাকে বলা হয় কি সিটি অফ বুকওয়ার্ম। সিটি অফ বুকওয়ার্ম কাকে বলা হয়? ডাবলিন, যেটা আয়ারল্যান্ডে অবস্থিত। গিনি উপকূল তো বললাম। যদি বলি জোহানেসবার্গ, যেটা দক্ষিণ আফ্রিকার একটা জায়গা বা শহর বলতে পারো, জোহানেসবার্গ। তো তাকে কি বলা হয়? তাকে বলা হয় সোনার শহর। হ্যাঁ, সোনার শহর কিন্তু জোহানেসবার্গ। যদি বলা হয় সাম্রাজ্যের শহর, তখন হবে আমেরিকার নিউ ইয়র্ক। আর সোনালী পুষ্পের দেশ বা সূর্যোদয়ের দেশ হচ্ছে জাপান, আর নরওয়ে হচ্ছে নিশি সূর্যের দেশ। অস্ট্রেলিয়া তো সোনালী পশমের দেশ বা ক্যাঙ্গারুর দেশ বলা হয়। যদি বলি পিটসবার্গ, এই পিটসবার্গটা তোমরা জেনে রাখো, পিটসবার্গ সেতুর শহর। ঠিক, পিটসবার্গকে বলা হয় সেতুর শহর। আর ভারতের যে মুসৌরি, তোমরা জানো হিমালয়ের রানী। চলো পরবর্তী কোশ্চেন দেখো, কোন রাজ্যের আমবাজি হোয়াইট মার্বেল সম্প্রতি জিআই ট্যাগ পেল? এর আগের দিন একটা জিআই ট্যাগ পড়েছি। তো এখন কিন্তু আমি সামনে খুব তাড়াতাড়ি কিন্তু এরপরে এএলপি টেকনিশিয়ান বলো আছে, আরপিএফ আছে। ওকে, তো আমি এই কারণে কয়েকটা আমি তোমার কি বলে এটাকে, কারেন্ট অ্যাফেয়ার্স জিতে থাকবো। ওকে, তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার গুজরাট রাজ্যের কিন্তু সম্প্রতি জিআই ট্যাগ পাওয়া একটি জিনিস হচ্ছে আমবাজি হোয়াইট মার্বেল। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটি ইটাই রোগের জন্য দায়ী? ক্যাডমিয়াম, সীসা, পারদ, আর্সেনিক। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, ক্যাডমিয়াম কিন্তু ইটাই রোগের জন্য দায়ী। সীসা থেকে কী রোগ হয়? সীসা হচ্ছে তোমার ডিসলেক্সিয়া রোগটা, যেটা তারে জমিন পার যে সিনেমাটা, তার যেই ছেলেটার পড়াশোনার একটা যে রোগ ছিল, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ডিসলেক্সিয়া রোগ। পারদের জন্য কী হয়? মিনামাতা, তোমরা জানো। আর্সেনিক হচ্ছে ব্ল্যাক ফুট ডিজিজ, আর্সেনিকোসিস, এগুলো হচ্ছে আর্সেনিক ঘটিত রোগ। এছাড়াও ফ্লুরিন থেকে কিন্তু ফ্লুরোসিস রোগ হয়। এবং এইখানে আর একটা কোশ্চেন আসে যে পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা কত হওয়া উচিত? তো এই টাইপের কোশ্চেন কিন্তু আসে, আমি বলে দিলাম, এবং তোমরা অ্যান্সার দাও যে পানীয় জলে আর্সেনিক, জাস্ট 1 মিনিট, এটা তোমরা আমি এগুলো দিই এই কারণে তোমরা খোঁজো, তোমরা বিভিন্নভাবে ক্রোম থেকে বা যাই হোক বিভিন্ন ব্রাউজার থেকে তোমরা জিনিসগুলো জানো। হ্যাঁ, আর্সেনিক জানবে, আর্সেনিকের নিরাপদ মাত্রা কত যেটা জানে। তারপর হচ্ছে তোমার যেটা লাগে সীসার নিরাপদ মাত্রা কত এটা জানবে। আর হচ্ছে ফ্লুরিনের নিরাপদ মাত্রা কত। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেন এটা, এবং কমেন্টে তোমরা যদি জানো কমেন্টে জানিয়ে দিও, তাতে অনেকের উপকার হবে। পরবর্তী কোশ্চেন দেখো,
কোন দিনটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয়? 22শে মার্চ, 21শে মার্চ, 23শে মার্চ, 8ই মার্চ। তো আন্তর্জাতিক নারী দিবস, রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার এটা, তো রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, 8ই মার্চ এই দিনটি কিন্তু আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয়। পরবর্তী কোশ্চেন দেখো, কাকে আগ্রার অন্ধপক্ষী বলা হয়? সুরদাস, রামদাস, বীরবল নাকি তানসেন? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, সুরদাসকে কিন্তু আগ্রার অন্ধপক্ষী বলা হয়। পরবর্তী কোশ্চেন দেখো, নিচের কোনটি আফ্রিকা মহাদেশের সর্বনিম্ন বিন্দু? মরুসাগর, দেখো মরুসাগর হচ্ছে এশিয়া মহাদেশের সর্বনিম্ন বিন্দু। লেক আসাল, ডেথ ভ্যালি নাকি মাউন্ট কিলিমাঞ্জারো? তো রাইট অ্যান্সার লেক আসাল কিন্তু তোমার আফ্রিকা মহাদেশের সর্বনিম্ন বিন্দু হচ্ছে লেক আসাল, এবং সর্বোচ্চ বিন্দু মাউন্ট কিলিমাঞ্জারো, এটা কি উত্তর আফ্রিকা, এই তোমার আফ্রিকা মহাদেশের কিন্তু সর্বোচ্চ বিন্দু, আর লেক আসাল হচ্ছে সর্বনিম্ন বিন্দু, এবং ডেথ ভ্যালি হচ্ছে উত্তর আমেরিকার সর্বনিম্ন বিন্দু, এবং মরুসাগর তো বললাম তোমাদের এশিয়া মহাদেশের মরুসাগর, ডেড সি, তার মানে সর্বনিম্ন বিন্দু। ক্লিয়ার? আর সর্বোচ্চ বিন্দু তো মাউন্ট এভারেস্ট। চলো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8, সুন্দরলাল বহুগুণা ছাড়াও আর কোন উল্লেখযোগ্য ব্যক্তি চিপকো আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন? দেখো চিপকো আন্দোলনের সঙ্গে আমি তোমাদের বলেছি, গাছ যে বৃক্ষ নিধনের বিরুদ্ধে যে প্রতিবাদ, সেটা হচ্ছে চিপকো আন্দোলন। সেখানে প্রধান যে নেতা ছিলেন সেটা হচ্ছে সুন্দরলাল বহুগুণা। কিন্তু সে ছাড়াও আর কোন ব্যক্তি, তাহলে সুন্দরলাল বহুগুণা ছাড়া আর কোন ব্যক্তি চিপকো আন্দোলনের জড়িত? মেধা পাটেকার, অরুন্ধতী রায়, গৌরী দেবী, বাবা আমতে। তো রাইট অ্যান্সার যেটা বলছিলাম, নেতা তো সুন্দরলাল বহুগুণা, এছাড়াও মনে রাখবে গৌরী দেবী এবং চণ্ডীপ্রসাদ ভাট। কি বললাম? গৌরী দেবী এবং চণ্ডীপ্রসাদ, তো নামটা মনে রাখো, চণ্ডীপ্রসাদ তোমার হচ্ছে চণ্ডীপ্রসাদ ভাট, এই তিনজন ব্যক্তি, অর্থাৎ তোমার হচ্ছে সুন্দরলাল বহুগুণা, গৌরী দেবী এবং চণ্ডীপ্রসাদ ভাট, এরা হচ্ছে চিপকো আন্দোলনের সঙ্গে জড়িত, এবং তোমার হচ্ছে মেধা পাটেকার, অরুন্ধতী রায়, বাবা আমতে, এই তিনজন হচ্ছে তোমার নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে কিন্তু জড়িত। ক্লিয়ার? তো ভীষণ গুরুত্বপূর্ণ এই তিনটে কিন্তু আমি বারবার বলি, দেখবে রিসেন্টলি যতবার এসে ততবারই আমি কিন্তু ডিটেলসে বলেছি। গিবসন মরুভূমি কোথায় অবস্থিত? উত্তর আফ্রিকা, বতসোয়ানা, অস্ট্রেলিয়া নাকি মঙ্গোলিয়া? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার সি, অস্ট্রেলিয়ায় কিন্তু এই গিবসন মরুভূমি কিন্তু অবস্থিত। নেক্সট বলছে, নিম্নের কোন ব্যক্তি রাউলপিন্ডি এক্সপ্রেস নামে পরিচিত? এর আগেও আমি ভিডিওতে বলে দিয়েছিলাম, তো অ্যান্সার তোমাদের করা উচিত ইরফান পাঠান, রিচি বেনো, সেলিম মালিক নাকি শোয়েব আক্তার? তো শোয়েব আক্তার কিন্তু রাউলপিন্ডি এক্সপ্রেস নামে পরিচিত। পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত? অরুণাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ নাকি উত্তরাখণ্ড? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, মধ্যপ্রদেশে কিন্তু এই পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ কিন্তু অবস্থিত। এবং উত্তরাখণ্ডে কোন বায়োস্ফিয়ার রিজার্ভ আছে তোমরা জানো? নন্দা দেবী, তাই না? নন্দা দেবী। অরুণাচল প্রদেশে কী আছে? দিহং বায়োস্ফিয়ার রিজার্ভ। এগুলো কিন্তু বারবার পরীক্ষায় এসেছে। পিঙ্ক হাউস সম্পর্কে নিচের কোনটি সঠিক? এটি একটি আর্জেন্টিনার রাষ্ট্রপতি ভবন, এটি একটি মার্কিন প্রতিরক্ষা দপ্তর, এটি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন, নাকি উপরের কোনোটি সঠিক নয়? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, অর্থাৎ এটি একটি আর্জেন্টিনার রাষ্ট্রপতি ভবন হচ্ছে পিঙ্ক হাউস। এর সাথে একটি মার্কিন প্রতিরক্ষা দপ্তর, এর নাম কি? তোমরা সকলেই জানো মার্কিন প্রতিরক্ষা দপ্তর, এটা হচ্ছে ওটাকে কি বলে? আর পেন্টাগন, তাই না? মার্কিন প্রতিরক্ষা দপ্তর হচ্ছে পেন্টাগন, এটা আশা করি সবাই জানো। আর দক্ষিণ কোরিয়ার যে প্রেসিডেন্টের যে বাসভবন দক্ষিণ কোরিয়ার, আচ্ছা আর্জেন্টিনা তো বললাম, পেন্টাগন বললাম, তোমার হচ্ছে দক্ষিণ কোরিয়ার কি? দক্ষিণ কোরিয়ার হচ্ছে ব্লু হাউস, এটা মনে রেখো। দক্ষিণ কোরিয়ার যে প্রেসিডেন্টের সরকারি বাসভবন সেটা হচ্ছে ব্লু হাউস। টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল? মহীশূর, বেলুর, শ্রীরঙ্গপত্তম, সিঙ্গারি বা সিঙ্গুরি, এরম কিছু হবে। তো রাইট অ্যান্সার তোমরা জানো যে শ্রীরঙ্গপত্তন হচ্ছে টিপু সুলতানের রাজধানীর নাম। এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন এর সদর দপ্তর কোথায়? বেজিং, হংকং, কাঠমান্ডু নাকি দুবাই? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার বি, অর্থাৎ হংকংয়ে কিন্তু এই এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন কিন্তু এই সদর দপ্তর অবস্থিত।
এর সাথে দেখো কাঠমান্ডুতে সার্কের সদর দপ্তর আছে, তাই না, SAARC, সার্কের সদর দপ্তর আছে কাঠমান্ডু। দুবাই আছে কি ICC, ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, ICCর সদর দপ্তর হচ্ছে দুবাই আছে। এবং এটার সংকেত কি, এটা হচ্ছে APEC অর্থাৎ এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন, যেটা হচ্ছে হংকংয়ে আছে। আর চীনের যে বেজিংয়ে আছে কি AIIB অর্থাৎ এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক, এটা হচ্ছে এই AIIB, এটা আছে তোমার চীনের বেজিংয়ে। বিশ্বব্যাংক জানো আমেরিকার ওয়াশিংটনে আছে, WTO আছে জেনেভায় আছে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, কোন দেশ ভারতীয় পর্যটকদের জন্য ভিসা চালু করেছে? যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান, সৌদি আরব। তো ভিসা চালু করেছে সেটা কোন দেশ? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার জাপান। জাপান কিন্তু অপশন নাম্বার সি, যেটা জাপান কিন্তু ভিসা ভারতীয় পর্যটকদের জন্য কিন্তু ভিসা চালু করেছে। পরবর্তী কোশ্চেন, নিম্নের কোন দেশের জাতীয় পশু হাতি? থাইল্যান্ড, তুরস্ক, পেরু, ফ্রান্স। তো রাইট অ্যান্সার অপশন নাম্বার এ, থাইল্যান্ডের জাতীয় পশু হচ্ছে হাতি। এই কারণে থাইল্যান্ডকে কিন্তু বলা হয় সাদা হাতির দেশ। ক্লিয়ার? সাদা হাতির দেশ কাকে বলা হয়? থাইল্যান্ডকে। এবং তাদের জাতীয় পশু কিন্তু হাতি। এইভাবে কিন্তু মনে রাখতে পারো জিনিসগুলো। রাষ্ট্রসংঘের কোন অঙ্গকে পুলিশম্যান অফ দ্য ওয়ার্ল্ড বলে অভিহিত করা হয়? সচিবালয়, নিরাপত্তা পরিষদ, ওচি পরিষদ নাকি আন্তর্জাতিক বিচারালয়? রাষ্ট্রসংঘ নিয়ে এর আগে ডিটেলসে অনেকবার বলেছি, রাষ্ট্রসংঘে কতজন তোমার ভেটো প্রদান করার ক্ষমতা আছে এরকম মেম্বার কতজন, তারপরে অস্থায়ী সদস্য কতজন, অস্থায়ী সদস্যদের ক বছর অন্তর অন্তর নিয়োগ করা হয়। ক্লিয়ার? স্থায়ী সদস্য যেমন তারা স্থায়ী, তাদেরকে কখনোই মানে যেমন চীন, রাশিয়া এরা স্থায়ী সদস্য। ওকে, আর কতগুলো সচিবালয় আছে, কটা পরিষদ আছে, সব কিন্তু ডিটেলসে বলেছি আগের ভিডিওতে। তো এইখানে এটা জাস্ট বলে দেবো, অ্যান্সার বলে দিচ্ছি। তো রাইট অ্যান্সার অপশন নাম্বার বি, নিরাপত্তা পরিষদকে কিন্তু বলা হয় পুলিশম্যান অফ দ্য ওয়ার্ল্ড। রাষ্ট্রসংঘের কোন অঙ্গকে পুলিশম্যান অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের পুলিশম্যান বলা হয়? কোনটা? নিরাপত্তা পরিষদ। ভীষণই গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এই কোশ্চেনটা। পরবর্তী কোশ্চেন দেখো, এয়ারফোর্স অফ ফ্লাইং কলেজ সদর দপ্তর কোথায়? আগ্রা, জালাহাল্লি, যোধপুর, বেঙ্গালুরু। তো রাইট অ্যান্সার অপশান সি, রাজস্থানের যে যোধপুর, এখানেই কিন্তু এই এয়ারফোর্স ফ্লাইং কলেজ কিন্তু অবস্থিত। এবং এয়ারফোর্সের আরও বিভিন্ন আছে, সেগুলো তোমরা দেখে রেখো। পরবর্তী কোশ্চেন, MS ওয়ার্ড এটা কি? এটা একটা সিস্টেম সফটওয়্যার নাকি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ওয়েব অ্যাপ্লিকেশন নাকি কোনোটিই নয়? তো মনে রাখবে এটা কিন্তু একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে MS ওয়ার্ড। আর সিস্টেম সফটওয়্যার কোনগুলো? যেমন লিনাক্স, হ্যাঁ, তারপরে আরও যেসব আছে সেগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার। চলো পরবর্তী কোশ্চেন, কোথায় পুস্তাজ তৃণভূমি দেখতে পাওয়া যায়? পুস্তাজ তৃণভূমি দেখো অস্ট্রেলিয়ায় কি দেখা যায়? অস্ট্রেলিয়ায় তোমরা জানো ডাউন্স তৃণভূমি। নিউজিল্যান্ডে দেখা যায় তোমার হচ্ছে ক্যান্টারবেরি। ইউরোপ বা এশিয়া এখানে দেখা যায় হচ্ছে কি প্রেরি, তো তোমার উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকায় পম্পাস, এইভাবে মনে রাখবে। আর তোমার ইউরোপে হচ্ছে স্টেপস তৃণভূমি দেখতে পাওয়া যায় ইউরোপে। আর হাঙ্গেরিতে দেখতে পাওয়া যায় কি, হাঙ্গেরিতে হচ্ছে তোমার পুস্তাজ তৃণভূমি কিন্তু হাঙ্গেরিতে দেখতে পাওয়া যায়। পরবর্তী কোশ্চেন, গতিধারা প্রকল্প নিচের কোনটির উদ্দেশ্যে করা হয়েছিল? পরিবহন ব্যবসায় স্বনির্ভর ঋণ, বেকার যুবক যুবতীদের জন্য ভাতা প্রদান, যৌনকর্মীদের বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা নাকি জল সম্পদ বাঁচানো ও বৃষ্টির জলের অপচয় বন্ধ করা? তো রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, অর্থাৎ পরিবহন ব্যবসায় স্বনির্ভর ঋণ, সেটা হচ্ছে গতিধারা প্রকল্প, এই উদ্দেশ্যে কিন্তু সৃষ্টি করা হয়েছিল। তো দেখো গতিধারা লেখা আছে বলে জল সম্পদ এটা করে দিও না। তো পরিবহন ব্যবসা এটা কিন্তু পশ্চিমবঙ্গের একটা প্রকল্প। কত সালে চালু হয় এটা তোমরা আমাকে কমেন্টে জানাও যে গতিধারা প্রকল্পটি এটা পশ্চিমবঙ্গ সরকার কত সালে চালু করে, পরীক্ষা আসতে পারে। ওকে, আর বাকি প্রকল্পগুলো বেকার যুবক যুবতীদের জন্য যে ভাতা প্রদান সেটা তোমরা জানো, যুবশ্রী প্রকল্প, তাই না? চলো পরবর্তী কোশ্চেন দেখো, অ্যাপেন্ডিক্স মানবদেহের কোন অঙ্গের সঙ্গে যুক্ত? যকৃতের সাথে, ক্ষুদ্রান্তের সাথে, বৃহদন্ত্র নাকি পিত্তনালীর সাথে? তো রাইট অ্যান্সার কী হবে? অপশন নাম্বার সি, অর্থাৎ বৃহদন্ত্রের সাথে কিন্তু এই অ্যাপেন্ডিক্স, যেটা এখন জানো যে মানবদেহের হচ্ছে একটা নিষ্ক্রিয় অঙ্গ অ্যাপেন্ডিক্স, তো এই অ্যাপেন্ডিক্স কিন্তু বৃহদন্ত্রের সঙ্গে কিন্তু জড়িত। ক্লিয়ার? আচ্ছা, এখানে যকৃত থেকে একটা কোশ্চেন বলি, তোমরা জানো সব থেকে লংগেস্ট যে অর্গান, মানে আমাদের যে যকৃত হচ্ছে সবচেয়ে লংগেস্ট, মানে লংগেস্ট বলবো কেন, বৃহৎ, তাই না? বৃহৎ অঙ্গ হচ্ছে যকৃত। আর এই যকৃতে কিন্তু অর্নিথিন চক্র সম্পন্ন হয়, যার মাধ্যমে ইউরিয়া উৎপন্ন হয়।
তো এটাও কিন্তু পরীক্ষায় আসে, অনিতিন চক্র কোথায় সম্পন্ন হয়, যে যকৃতে। ওকে, আর মানবদেহের সবথেকে বড় পৌষ্টিক গ্রন্থি কোনটা বা বড় গ্রন্থি, সেটা হচ্ছে যকৃৎ। ও সরি, আমি অঙ্গ বলেছিলাম না, ওটা গ্রন্থি, হ্যাঁ হঠাৎ মনে হলো। যাই হোক, চলো পরবর্তী কোশ্চেন দেখো। কে মহাত্মা গান্ধীজিকে অর্ধনগ্ন ফকির বলেছেন? উইনস্টন চার্চিল, নাকি মতিলাল নেহরু, রবীন্দ্রনাথ ঠাকুর, নাকি নেতাজি? দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর তো মহাত্মা গান্ধীতে মহাত্মা বলেছিলেন। নেতাজি মহাত্মা গান্ধীকে জাতির জনক আখ্যা দিয়েছেন কে? নেতাজি, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা আখ্যা দিয়েছেন এবং নেতাজি গান্ধীজিকে জাতির জনক আখ্যা দিয়েছেন। আর তাহলে উইনস্টন চার্চিল যে, ইনি কিন্তু গান্ধীজিকে অর্ধনগ্ন ফকির বলেছেন, উইনস্টন চার্চিল। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের অর্থনৈতিক পরিকল্পনা কোন তালিকাভুক্ত? যৌথ তালিকাভুক্ত, কেন্দ্রীয় তালিকাভুক্ত, রাজ্য তালিকাভুক্ত, নাকি কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার, এটা কিন্তু যৌথ তালিকাভুক্ত। ভারতের যে অর্থনৈতিক পরিকল্পনা হয় সেটা হচ্ছে যৌথ তালিকাভুক্ত। পরবর্তী কোশ্চেন দেখো, নিম্নে কোন ধাতুর আকরিকের নাম সিলভানাইট? মার্কারি, টিন, সীসা, নাকি সোনা? তো সোনার আকরিক হচ্ছে সিলভানাইট। ওকে, সীসার আকরিক তোমরা জানো, সীসার আকরিক হচ্ছে লেড সালফেট, তাই না? পিবিএস। আচ্ছা, টিনের আকরিক তোমার হচ্ছে টিনের আকরিক হচ্ছে ক্যাসারাইট। মনে রাখো, ক্যাসারাইট হচ্ছে টিনের আকরিক, খুব আসে পরীক্ষায়। ক্যাসিরাইট থাকে কোনো বইয়ে, ক্যাসিরাইট বা ক্যাসারাইট, তো এটা হচ্ছে টিনের আকরিক। চলো পরবর্তী কোশ্চেন দেখো। আর মার্কারির আকরিকও দেয়, মার্কারি বা পারদ আকরিক কি? সিনেবার, অনেকবার এগুলো পড়িয়েছি। সিনেবার হচ্ছে পারদের আকরিক বা মার্কারির আকরিক। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কবিতা নিচের কোনটি? হিন্দু মেলার উপহার, অচল স্মৃতি, অজ্ঞাত বিশ্ব, নাকি অধরা? তো রাইট অ্যান্সার, তার প্রথম যে কবিতা সেটা হচ্ছে হিন্দু মেলা, তার প্রথম প্রকাশিত কবিতা এটা হচ্ছে হিন্দু মেলার উপহার, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কবিতা। পরবর্তী কোশ্চেন দেখো, কত সালে ভারত রাষ্ট্রসংঘের সদস্যপদ লাভ করে? এর আগের ভিডিওতে কিন্তু আমি এটা নিয়ে বলেছিলাম 1945 সালের 30শে অক্টোবর। একদমই এটাই রাইট অ্যান্সার, 1945 সালের 30শে অক্টোবর কিন্তু তোমার ভারত রাষ্ট্রসংঘের সদস্যপদ লাভ করে। কেননা 24শে অক্টোবর হচ্ছে তোমার রাষ্ট্রসংঘ দিবস, অর্থাৎ 1945 সালের 24শে অক্টোবর রাষ্ট্রসংঘ তৈরি হয় এবং ভারত সদস্যপদ লাভ করে কিন্তু 30শে অক্টোবর। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। নিম্নের কোন খেলার সঙ্গে পপিং ক্রিজ শব্দটি যুক্ত? ফুটবল, কবাডি, কুস্তি, ক্রিকেট? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি, অর্থাৎ ক্রিকেটের সাথে কিন্তু জড়িত শব্দটি হচ্ছে পপিং ক্রিজ। নেক্সট, ক্যান্সারের জন্য ভারতের প্রথম ডোমেস্টিক জিন থেরাপি, রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ভীষণই গুরুত্বপূর্ণ। ক্যান্সারের জন্য ভারতের প্রথম ডোমেস্টিক মানে ঘরোয়া জিন থেরাপি যাকে বলা হয়, তো এটা কোথায় চালু হলো? আইআইটি বোম্বে, আইআইটি দিল্লি, আইআইটি খড়গপুর, নাকি আইআইটি বারাণসী? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশন নাম্বার এ, আইআইটি বোম্বে কিন্তু এটা প্রথম এই চালু করলো, যেটা হচ্ছে ডোমেস্টিক জিন থেরাপি, আইআইটি বোম্বে। এই টাইপের কোশ্চেন কিন্তু রেলে ভীষণ গুরুত্বপূর্ণ, রেলের জন্য, রেলের যে কোনো সেক্টরে পরীক্ষার জন্য। স্বাধীন ভারতের প্রথম শ্রমমন্ত্রী বাবু জগজীবন রাম হবে, এইখানে মটা কেটে গেছে। তো বাবু জগজীবন রাম, তার সমাধিস্থল কোথায়? অভয়ঘাট, নারায়ণঘাট, বিজয়ঘাট, সমতাস্থল? দেখো, আমি কিন্তু এই সমাধিস্থল থেকে প্রতিবারই কোনো না কোনো ভিডিওতে একটা করে দিয়ে থাকি। এই কারণ একটাই যে সবসময় তোমরা জিনিসগুলো যেন মাইন্ডে খেলাতে পারো সবসময়। তো এটা রাইট অ্যান্সার কী হবে? আমি আজকাল এটা নিয়ে বাকি বললাম না, কেননা তোমরা এগুলো পড়তে আশা করি তোমাদের শুনতে মুখস্থ হয়ে যাওয়ার কথা। তো রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি, সমতাস্থল হচ্ছে বাবু জগজীবন রামের কিন্তু সমাধিস্থল। বাবু জগজীবন রাম, দেখো কীভাবে মনে রাখবে, জগজীবন রাম তো জনগণ সবাইকে নিয়ে তিনি থাকেন, তো এই কারণে তার কি সমাধিস্থল হচ্ছে সমতাস্থল, জগজীবন রাম। ক্লিয়ার? তো যেভাবে কিছু মনে রাখলেই হলো। বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন কে? হামফ্রে ডেভি, জর্জ স্টিভেনসন, টমাস আলভা এডিসন, জেমস ওয়াট? দেখো, জর্জ স্টিভেনসন তিনি তো বাষ্পচালিত ইঞ্জিন, জেমস ওয়াট তিনি বাষ্প ইঞ্জিন। ওকে, হামফ্রে ডেভি নিরাপত্তাবাদী এবং টমাস আলভা এডিসন ইনিই কিন্তু তোমার বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন হচ্ছে টমাস আলভা এডিসন। এবং এর সাথে মনে রেখো, এই যে জর্জ স্টিভেনসন তাকে কিন্তু তোমার রেল যোগাযোগের জনকও বলা হয়। জর্জ স্টিভেনসন তিনি কিন্তু রেল ইঞ্জিন, যেটা হচ্ছে লোকোমোটিভ রেল ইঞ্জিন তিনি আবিষ্কার করেন। জেমস ওয়াট হচ্ছে বাষ্প ইঞ্জিন আবিষ্কার করেন, পরবর্তী বাষ্প ইঞ্জিন যাকে বলা হয়। নেক্সট কোশ্চেন 32 কোশ্চেন নাম্বার বলছে, ইন্ডিয়ান হোম রুল সোসাইটি কোথায় অবস্থিত? ইন্ডিয়ান হোম রুল সোসাইটি লন্ডন, লাহোর, ঢাকা, কাবুল? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, লন্ডনে কিন্তু ইন্ডিয়ান হোম রুল সোসাইটি কিন্তু অবস্থিত, লন্ডনে। ওকে, নেক্সট, ব্রুকল্যান্ড
এটা একটা ফুটবল স্টেডিয়াম, এটা কোথায় অবস্থিত? ইংল্যান্ড, আমেরিকা, ব্রাজিল, ফ্রান্স। তো ব্রুকল্যান্ড যে ফুটবল স্টেডিয়াম এটা কিন্তু অবস্থিত হচ্ছে আমেরিকায় কিন্তু ব্রুকল্যান্ড ফুটবল স্টেডিয়াম কিন্তু অবস্থিত। এবং আরও কয়েকটি ফুটবল স্টেডিয়াম যেমন গুরুত্বপূর্ণ, যেগুলো বিশ্বে বিশেষভাবে গুরুত্বপূর্ণ কিছু স্টেডিয়াম, যেমন তোমার ইংল্যান্ডের কী আছে? ইংল্যান্ডের হচ্ছে তোমার লিডস, তাই না? লিডস, লয়সি ড দন্ত স, লিডস এই যে স্টেডিয়াম সেটা ইংল্যান্ডে আছে। ব্রাজিলে কি আছে? ব্রাজিলে আছে মারাকানা স্টেডিয়াম, এটাও কিন্তু পরীক্ষায় খুব আসে, মারাকানা। তো মারাকানা স্টেডিয়াম এটাও একটা ফুটবল স্টেডিয়াম, এটা কোথাও অবস্থিত? ব্রাজিলে আছে। তোমার ইংল্যান্ডে আর একটা আছে যেটা হচ্ছে ওয়েম্বলি স্টেডিয়াম, এটাও ইংল্যান্ডে আছে। তারপরে ফ্রান্সে এই মুহূর্তে খেয়াল নেই, ফ্রান্সে কোনো স্টেডিয়াম অবশ্যই আছে যত সম্ভব, ফ্রান্সে তোমার এই মুহূর্তে মন নেই। তো ফ্রান্সের এই বাকি স্টেডিয়াম যা আছে এগুলো কিন্তু তোমরা একটু দেখে নিও। মানুষের জীবনের শৈশব হলো গুরুত্বপূর্ণ সময়, বিখ্যাত উক্তিটি কার? নিউটন, কার্ল মার্কস, রুশো নাকি কান্ট? তো কি বলছে? মানুষের জীবনের শৈশব হলো গুরুত্বপূর্ণ সময়। তো এটা কার বক্তৃতা বা কার উক্তি? এটা হচ্ছে অপশান নাম্বার সি, রুশোর উক্তি কিন্তু এইটা, যে মানুষের জীবনে শৈশব হলো একটি গুরুত্বপূর্ণ সময়, এই বিখ্যাত উক্তিটি স্যার রুশো। 40 বছর বর্ষপূর্তিকে কি বলা হয়? দেখো তোমরা জানো 100 বছর, হ্যাঁ 50 বছর, এই যে বিভিন্ন জয়ন্তী আছে, 40 বছর বর্ষপূর্তিকে কি বলা হয়, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। তো রাইট অ্যান্সার কী হবে? 40 বছর যে বর্ষপূর্তি তাকে বলা হয় রজত জয়ন্তী। ক্লিয়ার? রজত জয়ন্তীকে বলা হয় 40 বছর বর্ষপূর্তি। যেমন এর সাথে আরও কয়েকটা জিনিস জানো যেগুলো স্বর্ণ জয়ন্তী হচ্ছে তোমার 50 বছর কোনো একটা প্রতিষ্ঠান বা কোনো একটা কারোর যদি 50 বছর পূর্তি হয় সেটাকে বলা হয় স্বর্ণ জয়ন্তী। তারপর হীরক জয়ন্তী হচ্ছে তোমার কত? 60 বছর পূর্তিকে বলা হয় হীরক জয়ন্তী। 75 বছর পূর্তি সেটাকে বলা হয় তোমার প্লাটিনাম জয়ন্তী। দেখো স্বর্ণ, হীরক, প্লাটিনাম এই তিনটে তো খুব সহজেই মনে থাকবে। 50 বছর হচ্ছে স্বর্ণর থেকে দামি কি? হিরে। 60 বছর হীরের থেকে দামি কি? 75 বছর, অর্থাৎ প্লাটিনাম জয়ন্তী। ঠিক আছে? শতবার্ষিকী তো তোমার যেটা হচ্ছে 100 বছর পূর্তি, কিন্তু 50, 40, 75 এগুলোই আসে। আর রুবি জয়ন্তী হচ্ছে, আচ্ছা সরি কেননা 50-এর কম যেটা হওয়া 40, এটা রুবি জয়ন্তী হবে। তো দিস ইজ নট রাইট অ্যান্সার, অপশান নাম্বার ডি কিন্তু রাইট অ্যান্সার। ওকে, রুবি জয়ন্তী হচ্ছে 40 বছর পূর্তি। আর রজত জয়ন্তী তাহলে কত বছর? মনে রাখবে রজত জয়ন্তী হচ্ছে 25 বছর পূর্তি হচ্ছে রজত জয়ন্তী। ক্লিয়ার? এই জিনিসগুলো একটু মনে রাখবে। ভুলটা ঠিক করে দিলাম, রজত জয়ন্তী কিন্তু 25 বছর, বারবার বলছি, আর রুবি জয়ন্তী হচ্ছে 40 বছর। ওকে, 12 বছর কি 1 যুগ, এগুলো নিশ্চয়ই বলার দরকার নেই। তাহলে দেখো 25 থেকে 60, 75 পর্যন্ত মনে রাখলেই যথেষ্ট। প্রথমে হচ্ছে রজত 25, 25-এর পরে কী আসছে? 25-এর পর 40 মানে রুবি, তারপরে কি? স্বর্ণ, তারপরে কি? হীরক, তারপরে প্লাটিনাম, ব্যাস। ওকে, এই কটা জানলে যথেষ্ট। চলো পরবর্তী কোশ্চেন দেখো। বিখ্যাত খেলোয়াড় ধনরাজ পিল্লাই নিম্নলিখিত কোন খেলার সঙ্গে জড়িত? হকি, শুটিং, অ্যাথলেটিক্স নাকি স্নুকার? তো ধনরাজ পিল্লাই দিয়ে এর আগেও কিন্তু আমি দিয়েছিলাম। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। তিনি কিন্তু হকির সাথে জড়িত হচ্ছে ধনরাজ পিল্লাই কিসের সাথে জড়িত? হকির সাথে জড়িত। পরবর্তী কোশ্চেন, ডুরালুমিন সংকর ধাতুতে নিচের কোনটি থাকে না? নিকেল, অ্যালুমিনিয়াম, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ। দেখো ম্যাঙ্গানিজ ডুরালুমিনে থাকে, ম্যাগনেশিয়ামও থাকে, অ্যালুমিনিয়ামে থাকে, আর থাকে হচ্ছে কপার বা তামা, কিন্তু নিকেল কিন্তু ডুরালুমিনে থাকে না। মনে রেখো, পরীক্ষায় বারবার দেয়, এবং এটাও দেয় ডুরালুমিনে, মানে রেলে তো বিশেষ করে দেয়, বিশেষ করে গ্রুপ ডি বা রেলের যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে ডুরালুমিনে সংকর ধাতু নিচের কোন কোন উপাদান থাকে। তো উপাদানগুলো তোমায় বলে দেবে, তো যেটা রাইট অ্যান্সার হবে তোমাকে সেটা করতে হবে। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সেবি স্থাপিত হয়? সপ্তম, ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু সেবি প্রতিষ্ঠিত হয়। আর ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কী প্রতিষ্ঠিত হয়? ভীষণ গুরুত্বপূর্ণ, নাবার্ড। এই নাবার্ড প্রতিষ্ঠিত হয় কিন্তু ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, এবং সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু সেবি প্রতিষ্ঠিত হয়। কাকে ত্রিকোণমিতির জনক বলা হয়? আলফ্রেড নোবেল, পিথাগোরাস, লুইস ব্রেল নাকি হিপারকাস? তো রাইট অ্যান্সার কী হবে? অপশান নাম্বার ডি, অর্থাৎ হিপারকাসকে কিন্তু বলা হয় ত্রিকোণমিতির জনক। নেক্সট, সম্প্রতি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এই সংস্থাটি কোন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা করেছে?
কি বলছে ডিফেন্স রিসার্চ, আচ্ছা মানে ডিআরডিও বলছে, ডিআরডিও সম্প্রতি কোন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে? ত্রিশূল, প্রহার, অগ্নি প্রাইম নাকি নাগ? তো রাইট আনসার রিসেন্ট এটা ঘটনা, অগ্নি প্রাইমের সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে ডিআরডিও। এই ডিআরডিও এবার এইখানে আসতে পারে যে এই যে অগ্নি প্রাইম এটা কী ধরনের মিসাইল? তো মনে রাখবে সারফেস টু সারফেস মিসাইল হচ্ছে অগ্নি প্রাইম, এবং এটা কোথা থেকে করা হয়েছে? উড়িষ্যা রাজ্যের আব্দুল কালাম দ্বীপ থেকে কিন্তু এটা করা হয়েছে। পরবর্তী কোশ্চেন, বিন, আচ্ছা এই বিন বানান কি বলো তো? কোন দেশের গুপ্তচর সংস্থা? না বিন হতে পারে, বিন কোন দেশের গুপ্তচর সংস্থা? দেখি তোমার ফিনল্যান্ড, ওটা আমি বুন ভাবছি, যাই হোক ফিনল্যান্ড, ব্রাজিল, মিশর, ইন্দোনেশিয়া। তো বিন কোন দেশের একটি গুপ্তচর সংস্থা? রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি, এটা কিন্তু ইন্দোনেশিয়ার একটা গুপ্তচর সংস্থা হচ্ছে বিন। নেক্সট পরবর্তী কোশ্চেন, পোলো খেলায় কতজন খেলোয়াড় থাকে? পোলো দু ধরনের, একটা নর্মাল, একটা ওয়াটার পোলো। তো যেমন কোশ্চেন তেমন বুঝে দেবে। তো পোলো খেলায় কতজন থাকে খেলোয়াড় থাকে? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার এ, 4 জন কিন্তু খেলোয়াড় থাকে পোলো খেলায়। ক্লিয়ার? এবং মনে রেখো ওয়াটার পোলো খেলা যদি বলে তখন কিন্তু 7 জন হবে। ওকে, তো পোলো খেলায় কতজন থাকে? 4 জন। আর ওয়াটার পোলো খেলায় তোমার খেলোয়াড় সংখ্যা হচ্ছে 7 জন। এবং দারুণ, খুবই সুন্দর দেখতে। ওয়াটার ফ্লো সার্চ করবে তোমরা ইউটিউবে, দেখতে পাবে, খুবই ভালো দেখতে এবং দম লাগে, বিশেষ করে দম লাগে, ভীষণ টাফ খেলা, দমের জন্য বিশাল। ওকে চলো, নিচের কোনটি একটি জীবন্ত জীবাশ্ম? নেক্সট 43, নিচের কোনটি একটি জীবন্ত জীবাশ্ম প্রাণী? আচ্ছা তার মানে জীবন্ত জীবাশ্ম কিন্তু প্রাণী, দেখো উদ্ভিদও আছে এবং প্রাণীও আছে। তো কোনটা প্রাণী? বলছি গিঙ্গো বাইলোবা, ইকুইজিটাম, নিটাম, সিলাকান্ত। তো মনে রাখবে সিলাকান্ত একটা জীবন্ত জীবাশ্ম, কিন্তু এ হচ্ছে প্রাণী, আর বাকি এরা সবই কিন্তু উদ্ভিদ। ক্লিয়ার? বাকি এরা সব কি? উদ্ভিদ। তো উদ্ভিদের নামগুলো মনে রাখো, গিঙ্গো বাইলোবা এটা হচ্ছে জীবন্ত জীবাশ্ম উদ্ভিদ, ইকুইজিটাম, নিটাম এরা সবাই কিন্তু জীবন্ত জীবাশ্ম উদ্ভিদ। নেক্সট, সর্বপ্রথম পৃথিবী প্রদক্ষিণকারী ভারতীয় নৌজাহাজ নিচের কোনটি? যে পৃথিবী প্রদক্ষিণ করে এসছে, আইএনএস তেগ, আইএনএস শিবালিক, আইএনএস দিল্লি নাকি আইএনএস তরঙ্গিনী? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি, আইএনএস তরঙ্গিনী কিন্তু সর্বপ্রথম পৃথিবী প্রদক্ষিণকারী ভারতীয় নৌজাহাজ হচ্ছে আইএনএস তরঙ্গিনী। আকাঙ্ক্ষা কর্ম উপলব্ধি, কি বললাম? আকাঙ্ক্ষা কর্ম উপলব্ধি, এটি কোন সংস্থার মূল মন্ত্র? এলআইসি, এনসিসি, এশিয়ান গেমস নাকি কলকাতা পুলিশ? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার এ, এলআইসির এর যে মোটো বা মূল মন্ত্র সেটা হচ্ছে আকাঙ্ক্ষা কর্ম উপলব্ধি। এবং এনসিসির যদি মোটো বলি, তোমরা এনসিসি অনেকেই করো মানে যারা স্টুডেন্ট লাইফে, তো এনসিসির যে মোটো সেটা হচ্ছে কি ইউনিটি অ্যান্ড ডিসিপ্লিন অর্থাৎ একতা এবং নিয়মানুবর্তিতা। যদি বলি এশিয়ান গেমস, তো এশিয়ান গেমস এটা পরীক্ষা দেয়, এশিয়ান গেমসের মোটো কি? এশিয়ান গেমসের মোটো হচ্ছে এভার অনওয়ার্ড, এভার EVER, এভার অন WARD, এভার অনওয়ার্ড হচ্ছে এশিয়ান গেমসের মোটো, এশিয়ান গেমস। আর আসিয়ান, যেটা আসিয়ান, এই আসিয়ানের মোটো কি? 1 ভিশন, 1 আইডেন্টিটি অ্যান্ড 1 কমিউনিটি। আর কলকাতা পুলিশ এটাও কিন্তু তোমাদের জেনে রাখা উচিত, অন্তত বিশেষ করে দিতে পারে, কেননা সামনে পিএসসি পরীক্ষা আছে। পিএসসি বলছি কেন, হ্যাঁ পিএসসি মিসেলেনিয়াস বা অনেক পরীক্ষা আছে, পিএসসি ক্লার্ক আছে। তো কলকাতা পুলিশের যে মোটো সেটা হচ্ছে ফাস্টার, সেভিয়ার অ্যান্ড ফ্রেন্ডিয়ার। ওকে, যেটা হচ্ছে তোমার বা এটাকে বাংলায় বলা আপনার সাথে সব সময়। ওকে, ফাস্টার, সেভিয়ার অ্যান্ড ফ্রেন্ডলিয়ার। চলো পরবর্তী কোশ্চেন দেখো, কত সালে চম্পারণ সত্যাগ্রহ হয়? 1918, 1920, 1917 নাকি 1909? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার সি, অর্থাৎ 1917 সালে। ঠিক তো? দাঁড়াও দেখি তোমাদের কি চম্পারণ সত্যাগ্রহ, তো চম্পারণ সত্যাগ্রহ 1917 সালেই হয়েছিল, ঠিক বিহারের চম্পারণে। তো চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল কিন্তু 1917 সালে। পরবর্তী কোশ্চেন দেখো, কোন সালে প্রথম আইপিএল শুরু হয়? পরীক্ষায় অনেক পুরনো কোশ্চেন, কিন্তু যেগুলো প্রথম হয় সেগুলো কিন্তু তোমার ইম্পর্ট্যান্ট, প্রত্যেক পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ হয়। তো কোন সালে প্রথম আইপিএল শুরু হয় কোন সালে? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার 2008 সালে। এটা কিন্তু একদম মুখস্থ করে রাখবে, 2008 সালে কিন্তু প্রথম আইপিএল শুরু হয়।
ক্লিয়ার? আচ্ছা, এইখানে দুটো জিনিস বলি, যেন যেহেতু প্রথম আইপিএল, তো প্রথম আইপিএলে যে জয়ী হয়েছিল সে হচ্ছে রাজস্থান রয়্যালস এবং তার অপোনেন্টে কে ছিল? চেন্নাই সুপার কিংস। ঠিক আছে, বিজয়ী প্রার্থী রাজস্থান রয়্যালস এবং পরাজিত প্রার্থী ছিল চেন্নাই সুপার কিংস। ওকে, এবং তোমরা আমাকে বলো যে প্রথম যে আইপিএল হয়েছিল তার ফাইনাল ম্যাচ কোথায় হয়েছিল? এটা আমাকে কমেন্ট বক্সে তোমরা জানিও। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের কোন রাজ্যে মিরাজ শহরটি অবস্থিত? ওকে, দেখো মিরাজ শহর কেন আমি দিয়েছি, একটা সামান্য একটা শহর, সেটাকে কেন দেবো তার পিছনে কিছু যুক্তি আছে। তো এই মিরাজ শহরে কিন্তু তোমার বাদ্যযন্ত্র তৈরি হয় এবং রিসেন্টলি কিন্তু এই বাদ্যযন্ত্র তৈরির জন্য এই মিরাজ শহর কিন্তু জিআই ট্যাগ পেয়েছে। ক্লিয়ার? তো জিআই ট্যাগ পেয়েছে এমন শহর হচ্ছে মিরাজ, কিসের জন্য? বাদ্যযন্ত্র তৈরির জন্য। তো এটা কোন শহরে অবস্থিত, কোন রাজ্যে অবস্থিত? হরিয়ানা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, পাঞ্জাব। তো রাইট আনসার কী হবে? রাইট আনসার অপশন নাম্বার বি, এটা কিন্তু মহারাষ্ট্রের একটা বিখ্যাত শহর যেটা হচ্ছে মিরাজ, যেটা জিআই ট্যাগ পেয়েছে বাদ্যযন্ত্র তৈরির জন্য। শেরশাহ প্রবর্তিত স্বর্ণমুদ্রার নাম কি? মোহর, টাকা, নিশ, মনা। তো রাইট আনসার মোহর হচ্ছে শেরশাহ প্রবর্তিত স্বর্ণমুদ্রার নাম হচ্ছে মোহর। নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? বলছে সদ্বিম্ব বস্তু সাপেক্ষে উল্টো হয়। একদমই তাই, এটা সঠিক। সদ্বিম্ব কিন্তু বস্তু সাপেক্ষে উল্টো হয়। আচ্ছা, সদ্বিম্বকে পর্দায় ফেলা যায়, এটাও সঠিক। সদ্বিম্বকে জাস্ট 1 মিনিট, সদ্বিম্বকে পর্দায় ফেলা যায়, ঠিক, এটাও সঠিক। তাহলে দেখো, এটা যদি সঠিক হয় তাহলে সদ্বিম্বকে পর্দায় ফেলা যায় না, এটাই বেঠিক হবে, কিন্তু অসদ্বিম্বকে পর্দায় ফেলা যায়, অর্থাৎ এটাই কিন্তু অ্যাকচুয়ালি রাইট অ্যান্সার। সব দেখো অপশন তোমাকে কিন্তু পরীক্ষায় কিন্তু টাইমটাও একটা ভাইটাল রোল, তো তোমাকে দেখতে হবে যে টাইম যাতে কতটা পরিমাণ বাঁচানো যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। তো অপশান সি আর পড়ার তোমার কোনো প্রয়োজন নেই, যেহেতু সদ্বিম্বকে পর্দায় ফেলা যায়, তার মানে যেখানে সদ্বিম্বকে পর্দায় ফেলা যায় না এটা তুমি যদি জানো সঠিক, তাহলে এটা অবশ্যই বেঠিক হবে। তো অপশান ডি ইজ আ রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো, এবং যে কোশ্চেনের অ্যান্সার জানতে চেয়েছি তোমরা যদি জেনে থাকো তোমরা অবশ্যই কমেন্ট করো, আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।